আমার অনুমোদিত F4 ভিসার আবেদন অনুযায়ী আমি কি এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারি? ওনাকে দেখতে হবে যে I-130 তে ওনার প্রায়োরিটি ডেটটা কবে। যদি উনি প্রায়োরিটি ডেটটা পেয়ে যায় আগামী সামনের কয়েক মাসের মধ্যে, উনি কিন্তু সাথে সাথে ওনার F1 ভিসা থেকে একটা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে। আমি 16 বছর আমেরিকা স্টুডেন্ট হিসেবে থাকার পর EB3-র মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছি। সিটিজেনশিপ এক্সাম নিলে কোনো সমস্যা হবে নাকি? আফ্রিকার মরিতানিয়ান একটা ছেলে, সে আনরিপ্রেজেন্টেড ছিল এবং তার ইন পার্সন ছিল, সে যদি কোর্টে যেত অবভিয়াসলি সে অ্যাপিয়েন্ট হওয়ার ভালো সুযোগ ছিল। মোহাম্মদ আরাফাত খান তিনি বলছেন, আমার বাবা মা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী যারা F4 ভিসার মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন। যেহেতু আমি 21 বছরের বেশি ছিলাম তাই তারা আমাকে ভিসা ইন্টারভিউর জন্য ডাকেনি এবং আমি পরিবারের সাথে ভিসা পাইনি। তারা 2017 সালে তাদের US ভিসা পেয়েছিলেন এবং তখনই যুক্তরাষ্ট্রে আসেন, অর্থাৎ তার বাবা মা। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার পর তারা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট CSP এর অধীনে আমার জন্য আবেদন করেন এবং সেটি 2021 সালে অনুমোদিত হয়। তবে আবেদন অনুমোদনের 3-4 বছর পেরিয়ে গেলেও আমি এখনও কোনো ভিসা ইন্টারভিউয়ের সময় পাইনি। বর্তমানে আমি UNMC নেভারাস্কাতে PhD করছি এবং আমার F1 ভিসার মেয়াদ শিগগিরই শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে তার যে মূল প্রশ্নটি, এই পরিস্থিতিতে আমার অনুমোদিত F4 ভিসার আবেদন অনুযায়ী আমি কি এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারি? দয়া করে জানাবেন। এই প্রশ্নটির উত্তর আপনি কিভাবে দেবেন? বুঝতে পেরেছি, ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। উনি ওনার প্রশ্নের ক্ষেত্রে একটু কারেকশন করে দেব। ওটা হচ্ছে উনি যেটা বলেছে যে ওনার প্যারেন্টস আসার পরে CSP এর রুল অনুযায়ী আবেদন করেছে, এটা আসলে মনে হয় সঠিক নয়। ওনার প্যারেন্টস আসার পরে সাধারণত ওনার জন্য F2B ক্যাটাগরিতে আবেদন করেছে। উনি ভালোভাবে সেটা দেখলে বুঝতে পারবে। যেটা I-130, যেটা গ্রিন কার্ডধারী তার ওভার 21 চাইল্ড আবেদন করে থাকে, কারণ প্যারেন্টস ভিসা নিয়ে চলে আসার পরে আর CSP এর রুলের আন্ডারে কোনো আবেদন করার কোনো প্রক্রিয়া নেই। তো যাই হোক, ওটা হচ্ছে F2B ক্যাটাগরিতে উনি আছেন। এখন 2017 সালে যদি ওনার প্যারেন্টসটা এসে থাকে, দেখতে হবে যে কোন মাসে আবেদন করেছে ওনার প্যারেন্টসরা, ওনার প্রায়োরিটি ডেটটা কবে। এবং ওনার যেহেতু আমেরিকায় উনি আছে, অবশ্যই ওনার একটা সম্ভাবনা আছে এখানে অ্যাডজাস্টমেন্ট করার ওই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে। যদি ওই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হয়ে যায়, উনি বলেছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপ্রুভাল হয়ে গেছে, 2021 সালে বলেছে অনুমোদিত হয়েছে। রাইট, অ্যাপ্রুভাল পেয়েছে। আর যেহেতু এখন হচ্ছে এই জুলাই মাসে হচ্ছে আপনার 17 সালের যে কেস, আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনার ডকুমেন্ট অ্যাডজাস্টমেন্টের যে ডেডলাইন সেটি হচ্ছে জানুয়ারি 1, 2017। সো আশা করা যায় এটা আগামী মাসগুলোতে খুব দ্রুত গতিতে হয়তো বা অ্যাডভান্স হতে পারে, যেটা হয়তো বা মার্চ, ফেব্রুয়ারি, এপ্রিল হয়ে যেতে পারে। তো ওনাকে দেখতে হবে যে I-130 তে ওনার প্রায়োরিটি ডেটটা কবে। যদি উনি প্রায়োরিটি ডেটটা পেয়ে যায় আগামী সামনের কয়েক মাসের মধ্যে, উনি কিন্তু সাথে সাথে ওনার F1 ভিসা থেকে একটা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে এখানে আমেরিকায় বসে। তো ওনার যে F1 ভিসার মেয়াদও শিগগিরই শেষ হয়ে যাবে বলছে, সেই ক্ষেত্রে যদি উনি দেখতে হবে যে যেহেতু 17 সালে জানুয়ারিতে আছে, আমরা কবে কোন মাসে আবেদন করেছে, লাস্টে করেছে না মাঝখানে করেছে, যেহেতু ওনার খুবই কাছাকাছি সম্ভাবনা রয়েছে, ওনাকে হয়তো বা ভিসা এক্সটেনশনে আর অথবা যদি OPT অথবা যদি অন্য কোনো ক্যাটাগরিতে উনি চেঞ্জ করতে পারে, অথবা তাহলে উনি আমেরিকা থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, আর না হলে ওনাকে কনসুলার প্রসেস করতে হবে ওনার হোম কান্ট্রি থেকে। অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত খান, আপনি অনেক কাকুতি মিনতি জানিয়ে প্রশ্নটি করেছিলেন। আমরা আপনার প্রশ্নটি নিয়ে অনেকক্ষণই সময় ব্যয় করেছি এবং খুব চমৎকারভাবে আজকের অতিথি আপনার উত্তর দিয়েছেন। আশা করি এই উত্তরের প্রেক্ষিতে আপনি যদি যথাযথভাবে কাজ করেন তাহলে নিশ্চয়ই আপনার যে দুশ্চিন্তা আছে সেটা হয়তো দূর হবে, সেটাই আমরা কামনা করি। ফাতেমা বিনতে নূর তিনি একটি প্রশ্ন রেখেছেন যে আমি 16 বছর আমেরিকা স্টুডেন্ট হিসেবে থাকার পর EB3-র মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছি। সিটিজেনশিপ এক্সাম নিলে কোনো সমস্যা হবে নাকি জানাবেন। এ ব্যাপারে আপনার কি উত্তর?
না, উনি যেহেতু রেগুলার ওয়েতে একটা প্রক্রিয়ার মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে, উনি 4 বছর 9 মাস পরে খুব সাধারণভাবে উনি সিটিজেনশিপ প্রক্রিয়া যেতে পারেন। সুতরাং আপনার কোনো সমস্যা নেই ফাতেমা বিনতে নূর। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। মাসুদ আলম, আপনি যে প্রশ্নটি করেছেন যে বর্তমানে অনেকগুলো মামলা ক্যান্সেল করে দিচ্ছে, সেক্ষেত্রে ক্যান্সেল করে দিলে এটা কিভাবে আমি খবর পেতে পারি? আমার 1 বছর এখনও হয় নাই, সেক্ষেত্রে কি আমার মামলা ক্যান্সেল করার কোনো সম্ভাবনা আছে? আমি অলরেডি ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট সোশ্যাল পেয়েছি। এই মাসুদ আলমের উত্তরটি কিভাবে দেবেন অ্যাটর্নি মাহফুজুর রহমান? এটি খুবই আপনার সম্পর্কযুক্ত, যেটা আপনি আরেকটি টপিক বলেছিলেন দর্শকদের কাছে, যে আইসের যে ডিপোর্টেশন প্রক্রিয়া আপডেট কি, যেটা আপনি বলছিলেন, সেটার মাধ্যমে যুক্ত করেই আনসারটা দিই। সেটা বর্তমানে যে আইসির যে ডিপোর্টেশন প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে দেখতে পাই আমরা যে এভারেজ ডেইলি 1300 থেকে 1400 লোক তারা কিন্তু ডিপোর্টেশনের প্রক্রিয়া নিয়ে যাচ্ছে এবং দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া দিন রেখেছে। সো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে তারা লোকগুলোকে তারা কালেক্ট করছে, ধরছে। কোর্ট প্রাঙ্গণ থেকে কিন্তু একটা বেশিরভাগ লোককে তারা কিন্তু ধরার চেষ্টা করছে এবং ধরছেও। এবং উনি যেটা প্রশ্ন করেছে এটা কিন্তু খুব কানেক্টেড, যে কেসটা ডিসমিস অবশ্যই না, ওনার কেস যদি ডিসমিস হয় উনি অবশ্যই জানতে পারবে, এটা অবশ্যই ওপেন কোর্টে হয়। এখানে আপনার যেই প্রক্রিয়াটা হয়ে থাকে সাধারণত কোর্টে যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়, এবং এটা শুধুমাত্র আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা বলি, যারা কিনা আনরিপ্রেজেন্টেড থাকে, যে যাদের লয়ার থাকে না, তাদেরকে ইন পার্সন কোর্টে যেতে হয়, মাস্টার হিয়ারিং হোক অথবা ইন্ডিভিজুয়াল হিয়ারিং হোক। সেই ক্ষেত্রে কিন্তু বিপত্তিটা হয়, তখন কিন্তু তার কোনো লয়ার থাকে না, তাকে জাজের সাথে নিজেকেই করেসপন্ডেন্স করতে হয়। একটা সময় গভর্নমেন্ট কিন্তু মুভ করে যে আমি কেসটা ডিসমিস করে দিতে চাই, এবং জাজ সেটা অ্যাকসেপ্ট করে। এবং সে যখন ডিসমিসালের পেপারটা নিয়ে কোর্টের বারান্দা দিয়ে লিফট দিয়ে তার বাসা যাওয়ার জন্য রেডি হয়, তখনই কিন্তু আইস অফিসার বলে যে হেই কাম, ক্যান আই সি ইউর পেপার। তখন এটা নিজের চোখে দেখা, তখন তারা পেপারটা দেখে যে ও ডিসমিসাল, তখন সাথে সাথে তাকে অ্যাপ্রিহেন্ড করে অফিসাররা। তো আবার কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই সিমিলার সিচুয়েশনে যদি কারো কোনো লয়ার থাকে, সে কিন্তু আর কোর্টের প্রাঙ্গণে যাওয়া লাগছে না, কারণ বেশিরভাগ যে মাস্টার হিয়ারিং বলেন, ইন্ডিভিজুয়াল হিয়ারিং বলেন, যারা কিনা রিপ্রেজেন্টেটিভ কেস, এটা ইউআইআর যেটা আপনার এই কোর্টের গাইডলাইন অনুযায়ী তারা কিন্তু অনলাইনে কেসগুলো করতে পারে, লয়ার তার অফিস থেকে বসে করতে পারে এবং তার ক্লায়েন্টকে সাথে নিয়ে করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু অ্যাপ্রিহেন্ড করার সুযোগটা অনেক কমে যায়। এটা আমাদের গত সপ্তাহে আমাদের একটা কেস ছিল, যেটা আপনার এই আফ্রিকার মরিতানিয়ান একটা ছেলে, সে আনরিপ্রেজেন্টেড ছিল এবং তার ইন পার্সন ছিল। সে যদি কোর্টে যেত, অবভিয়াসলি সে অ্যাপ্রিহেন্ড হওয়ার ভালো সুযোগ ছিল, কিন্তু সে আমাদের রিপ্রেজেন্ট করেছে, আমরা অফিস থেকে তাকে আপনার রিপ্রেজেন্ট করে ডেট নিয়ে তার কেসটা সুন্দরভাবে সলভ হয়েছে এবং ইজ রিস্ক ফ্রি ছিল। তো এখন এই ক্ষেত্রে যদি ওনার লয়ার থাকে, আই থিঙ্ক ওনার যে কেস যদি মাস্টার হিয়ারিং থাকে, সেই ক্ষেত্রে ওনার বিপদ হওয়ার সম্ভাবনা খুবই কম বোধ করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।